এই রিসেন্টলি পিলখানা গণহত্যার বিচার করবার তদন্ত করবার জন্য একটা কমিশন করেছে এবং আমি ইন্টারনালি জানি কোনো ফোর্স এটার পক্ষে মতামত দেয়নি। সকল গোয়েন্দা সংস্থা এটার বিপক্ষে মতামত দিয়েছে। আমাদের দিল্লির দাসীরা মনে করে থাকে এখানে এরশাদের মতো আবার কোনো গোলাম তৈরি করবে, তাদেরকে আমরা এখনই হুঁশিয়ার করে দিচ্ছি। খোদার কসম, বাংলাদেশে আর কোনো এরশাদের জন্ম হবে না, নিশ্চিত থাকেন আপনারা। কোনো এরশাদের জন্ম হবে না, কোনো এরশাদকে আমরা মেনে নিব না এই জমিনে। যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে, এপিসির সামনে বুক পেতে দিয়ে লড়াই করেছে, এইরকম কোটি কোটি মুগ্ধ ওয়াসিমরা রাস্তায় দেখবেন আবার ফিরে আসছে। এই রিসেন্টলি পিলখানা গণহত্যার বিচার করবার তদন্ত করবার জন্য একটা কমিশন করেছে এবং আমি ইন্টারনালি জানি কোনো ফোর্স এটার পক্ষে মতামত দেয়নি। সকল গোয়েন্দা সংস্থা এটার বিপক্ষে মতামত দিয়েছে। তাহলে একটা রাষ্ট্র কিভাবে করাপ্ট শুধু হয় নাই, যে সে একটা মনস্টারাস এস্টাবলিশমেন্ট তৈরি করেছে, একটা ফেক ডিপ এস্টাবলিশমেন্ট তৈরি করেছে রাষ্ট্রের উইদিন দ্য ইনস্টিটিউশনস, যেটার মধ্য দিয়ে সে নিজেকে কারেকশন পর্যন্ত করতে চায় না, সে নিজেকে ক্রিটিক করতে চায় না, রিভিউ করতে চায় না, সে আবার নতুন করে রাষ্ট্রের ফোর্স হইতে চায় না, সে গণতন্ত্রের ফোর্স হইতে চায় না, সে সফরেনিটির ফোর্স হইতে চায় না, সে লুকাইতে চায়। এটা লুকাইতে চাওয়ার বৈশিষ্ট্য কিন্তু একটা আওয়ামী ফ্যাসিবাদের বৈশিষ্ট্য। দেখবেন গত 5 বছরে এই কোরোনা স্পেন্সার ফ্রম অ্যাট দ্য টপ এবং বটম পর্যন্ত দেখবেন কোনো মানুষ রিগ্রেট করে নাই, অনলাইনে অফলাইনে কোথাও নাই। এবং এই বাটপাটদের অনেকে আমাদের এখন পার্টি অফিসে ইমেল করে। রিসেন্টলি একটা ইমেল পাইছে আওয়ামী লীগের এক নেতার কাছ থেকে। সে বিশাল ইমেল টিমেল করে বোঝানোর চেষ্টা করতেছে যে আগামী দিনের গণতান্ত্রিক রূপান্তরের জন্য আওয়ামী লীগ কি অবদান রাখতে পারবেন এবং সেক্ষেত্রে আমরা রাজনৈতিক দলগুলো কিভাবে এই রূপান্তরের কাজে স্ট্রাগলে একসাথে কাজ করতে পারি। মানে ফ্যাসিবাদ মানে কোন লেভেলে দেখেন, মানে ওইটাতে পশুর দল না হইলে এই লেভেলে নির্লজ্জ হইতে পারে না 5 মাসের মধ্যে। এবং দেখলাম যে এটা একটা ভেরি ভেরি আনপ্রফেশনাল ইমেল করছে। 2তে আপনার সকল পলিটিক্যাল পার্টির ইমেল অ্যাড্রেস দেখলাম, সব পলিটিক্যাল পার্টির কাছে সে ইমেল করছে। এখন আমি ভাবতেছি যে উত্তর দেওয়া উচিত কিনা, আপনারা মতামত দিতে পারেন যে আমরা পার্টি থেকে উত্তর দেবো কিনা। তো এই লেভেলের একটা নির্লজ্জ থাকিস মানে অর্গানাইজেশন, তাকে সে আসলে অর্গানাইজেশনের ডেফিনেশনও করে কিনা মাফিয়াস, আমি তাদেরকে সিসিলিয়ান মাফিয়াস বলি, ড্রাগ কার্টেলের মতো অর্গানাইজেশন, তারা রিগ্রেট পর্যন্ত করছে না। এবং আমরাও কিন্তু বারবার বলেছি মিলিটারি ফোর্স, আর্ম ফোর্সেসকে তাদেরকে পাবলিকলি স্টেটমেন্ট দিয়ে ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে, কারণ তারা গত 16 বছরের গুম খুন গণহত্যার সাথে অ্যাজ ইনস্টিটিউশনস ইনভলভ, আপনারা কোনো না কোনোভাবে এটার সাথে ইনভলভ করেছেন এবং এগুলো করবার ইতিহাস সারা পৃথিবীতে আছে। ক্ষমা চাইলে ছোট হয় না, ইনস্টিটিউশনকে রিফর্ম করতে আগে রিগ্রেট করতে হয় যে ইয়েস মিস্টেকস হ্যাভ বিন ডান অ্যান্ড উই আর সরি ফর ইট। আমরা রিভিউ করছি, ইনভেস্টিগেট করব, করে আমরা যারা যারা বিচারের মুখোমুখি হওয়া দরকার তাদের বিচার করব, অ্যান্ড দেন উই শ্যাল মুভ ফরওয়ার্ড। সেই জিনিসটা আমরা এখনো তাদের ভিতর থেকে দেখতে পাচ্ছি না, বরং আমরা দেখতে পাচ্ছি গুম খুনের সময় যে সকল অফিসাররা জড়িত ছিল তাদেরকে নিয়ে পিং পং করা হচ্ছে। চিটাগং থেকে সিলেট, সিলেট থেকে যশোর, যশোর থেকে ঢাকা, ঢাকা থেকে জামালপুর, গাজীপুর থেকে টাঙ্গাইল, এইসব নাটক করা হচ্ছে এবং অনেককে পালাতে পর্যন্ত সাহায্য করেছে আমাদের আর্ম ফোর্সেস। সিনিয়র ক্রিমিনাল অফিসারদেরকে তারা পালাইতে পর্যন্ত সাহায্য করেছে। তাহলে তাদের নিজেদের ভিতরে এখন পর্যন্ত ওই আওয়ামী লীগের মতোই ন্যূনতম কোনো সেন্স অফ রিগ্রেট নাই তাদের মধ্যে যে আমাদের ক্ষমা চাওয়া উচিত, দেশে পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের স্পিরিট হচ্ছে নতুন করে রিফর্ম করা, রিকনস্ট্রাক্ট করার হচ্ছে স্পিরিট। সেই স্পিরিটকে আপনারা ধারণ করবেন এটাই আমরা আশা করি, কারণ দিন শেষে আপনার মজুরি গরিবের টাকায়, আমাদের ট্যাক্স পেয়ারদের টাকায় আসে। আপনাদের দিল্লি থেকে বেতন দেয় না, বাংলাদেশের ট্যাক্স পেয়াররা আপনাদেরকে বেতন দেয়, আপনাদের আবাসনের বাড়ি দেয়, তারপরে ডিওএইচএস বড় বড় লাক্সারিয়াস ফ্ল্যাট প্লট অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করে দিছে আপনাদেরকে। জলশিরিয়ার পূর্বাচলের টাকা এই দেশের রিক্সাওয়ালারা, টং দোকানদাররা, কৃষকরা, জেলেরা দিছে। এটা আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত। অতএব সেই জায়গাতে আজকে পেপারে যে প্রেজেন্টেশন আসছে, রিকমেন্ডেশন আসছে, আই ফুললি সাপোর্ট ইট। আমার দল এবি পার্টির পক্ষ থেকে আমরা রিপিটেডলি এই জায়গা থেকে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমরা বারবার দাবি করেছি, ব্রিফিং করেছি আপনাদের পক্ষ হয়ে, প্রেসে কথা বলেছি এবং কন্টিনিউ বলে যাব। এবং আমরা বারবার বলেছি যে সরকার যে কমিটি করতে হবে এটা অ্যাবসলিউটলি সিভিলিয়ান লেড কমিটি হইতে হবে, কোনো মিলিটারি আর্ম ফোর্সেস লেড কমিটি আমরা অ্যাকসেপ্ট করব না, কারণ এর ভিতরকার পলিটিক্স আমরা জানি।
আপনারা আমাদেরকে তাল গাছ দেখাবেন আর ওই তাল গাছ আমরা নারিকেল মনে করে খাবো, ওই দিন এখন আর নাই বাংলাদেশে। বাংলাদেশে আর্ম ফোর্সেসের উপরে জুলুম হয়েছে, সিপাহী জওয়ানদের উপরে জুলুম হয়েছে। এই জুলুমের ইনভেস্টিগেশন করবার জন্য অ্যাবসলিউটলি সিভিলিয়ান লেড বিজনেস কমিটি হইতে হবে এবং তার টার্মস অফ রেফারেন্স পলিটিক্যাল পার্টির সাথে, স্টেক হোল্ডারদের সাথে এবং আরও যারা আছেন আর্ম ফোর্সেসের যারা মজলুম অফিসার আছে তাদের সাথে পরামর্শ করে টার্মস অফ রেফারেন্স ঠিক করতে হবে। যে সশস্ত্র বাহিনী সংস্কারে কমিশন গঠনে করণীয় এখানে যে প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে তার সাথে আমি বলতে চাই, এখানে বাংলাদেশে শুধু সশস্ত্র বাহিনী সংস্কার করলে কি হবে? আমাদের দেশে আপনারা জানেন যে ৩৬ জুলাইয়ের পরে, অর্থাৎ জুলাই বিপ্লবের পরে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, তো সেখানে এই নতুন বাংলাদেশে প্রায় 11টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কমিশনগুলো গঠন করা হয়েছে তারা কিছু কাজ শুরু করেছেন ইতিমধ্যেই। তো যেই কমিশনগুলো গঠন করা হয়েছে আমি যেটি মনে করি সেটি হচ্ছে যে বাংলাদেশের সব জায়গায় সংস্কার দরকার আসলে। তো আমরা সংস্কার কমিশন, বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে সংস্কার দরকার। আজকে আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে আপনাদেরকে বলতে চাই যে বিগত সরকারের আমলে 63 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। তাদের 16 বছরের শাসনকালে 63 জন সাংবাদিককে হত্যা করেছেন, কয়েক হাজার সাংবাদিক আহত হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে বেশ কিছু মামলা হয়েছে। তাতেও প্রায় 3000 সাংবাদিক আসামি হয়েছিলেন বিভিন্ন পর্যায়ে। 63 জন সাংবাদিক নিহত হয়েছেন, তাদের কোনো বিচার হয়নি এই হত্যাকারীদের। আর বিগত সরকারের আমলে আমরা যারা গণমাধ্যম কর্মী, আমরা কোনো সাংবাদিকতা করতে পারিনি। এদেশের গণমাধ্যমের কোনো স্বাধীনতা ছিল না, এটি আপনারা ভালো করে জানেন। ভিন্ন মতের যে কয়েকটি গণমাধ্যম ছিল তার মধ্যে অন্যতম ছিল দৈনিক আমার দেশ। সেই আমার দেশকে বন্ধ করে দেওয়া হয়েছিল, দিগন্ত টেলিভিশনকে বন্ধ করা হয়েছে, ইসলামী টেলিভিশনকে বন্ধ করে দেওয়া হয়েছিল, চ্যানেল 1, CSB সহ এক রাতে একটি অর্ডারের মাধ্যমে 35টি অনলাইন নিউজ পোর্টালকে বন্ধ করে দেওয়া হলো বিগত সরকারের আমলে। হাজার হাজার গণমাধ্যম কর্মী সেখানে বেকার হয়ে গেলেন। এক একটি গণমাধ্যম বন্ধ করে দেওয়ার পরে আমার দেশের সম্পাদক রয়েছেন, ওনার যে প্রেস ছিল, যে স্থাপনা ছিল আমার দেশে, শত শত কোটি টাকা নষ্ট করে দেওয়া হয়েছে একটি গণমাধ্যম বন্ধ করে। এরকম অনেকগুলো গণমাধ্যম বন্ধ করার পরে যেই ক্ষতির সম্মুখীন দেশের গণমাধ্যম কর্মীরা হয়েছে, তো আজকে সেখানে গণমাধ্যম সেই সংস্কারের জন্য একটি কমিশন হয়েছে। তো সেই কমিশন কি কাজ করবে আমরা জানি না। আজকে এদেশের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হয়েছে, অর্থনীতি সংস্কার দরকার। এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে, সেখানেও তো সংস্কার দরকার। আমরা অত্যন্ত দুঃখের বিষয়, কেউ কেউ রাগ হতে পারেন জানলে যে আজকে এই পরিবর্তনের পরে কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা শুধু নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছেন। আজকে এই অবস্থায় নির্বাচন দিয়ে কি করবেন তারা আমি জানি না। অন্তত আজকে যে রাষ্ট্র ব্যবস্থাকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হয়েছে, সেই সংস্কার না করে আজকে যে সুযোগটা এসছে যে এই রাষ্ট্র ব্যবস্থা মেরামতের জন্য, রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য, সর্বক্ষেত্রে সংস্কারের জন্য, সেই সংস্কারগুলো না করে আজকে এই দীর্ঘ 17 বছরে এদেশের বিভিন্ন সেক্টরের মানুষকে যেভাবে নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে, রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, অর্থ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, এদেশের সাংস্কৃতিক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো সেখানে এইগুলো সংস্কার না করে হুট করে একটি নির্বাচন দিলে দেশের কোনো পরিবর্তন হবে কিনা আমি জানি না। আমরা একটি বৈষম্যমূলক রাষ্ট্র চাই, একটি বৈষম্যমূলক সমাজ চাই, একটি বৈষম্যমূলক বিচার ব্যবস্থা চাই, দুঃখিত বৈষম্যহীন। তো আজকে সেই বৈষম্যহীন বিচার ব্যবস্থা, বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থার জন্য যে লড়াই ছাত্ররা করেছেন, ছাত্র জনতা করেছেন, আজকে সেই বৈষম্যহীন সমাজের
জন্য আমাদের যে সংগ্রাম, আজকে সেই বৈষম্যগুলো দূর করবার জন্য প্রয়োজনীয় সংস্কার না করে আজকে যদি আরেকটি নির্বাচন দিয়ে একটি রাজনৈতিক দলকে আমরা ক্ষমতায় বসিয়ে দেই, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন কি হবে আমি জানি না। অন্তত আজকে চারিদিক থেকে কথা হচ্ছে, সেটি আপনারা হয়তো আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ বলবেন ভালো করে। তো এজন্য আমি বলতে চাই যে আসুন, যেই প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে এদেশের সশস্ত্র বাহিনী সংস্কারের জন্য, যে কমিশনের জন্য, সেটির সাথে সাথে আমরা আওয়াজ তুলি যে শুধু সশস্ত্র বাহিনী নয়, রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য যেই যেই সেক্টরগুলোতে সংস্কার দরকার একসাথে এই সংস্কারগুলো চাই। এই সংস্কারের পরে আমরা নির্বাচন চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।